আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সামনে যারা এসএসসি পরীক্ষা দিবেন, এসএসসি বোর্ড পরীক্ষায় বসবেন, তারা সব কিছুরই প্রিপারেশন খুব ভালোভাবে নেন। কিন্তু আমাদের যে বই বা আমাদের যে গাইডগুলো আছে সেখানে অনেক পড়া, ঠিক আছে? অনেকগুলো টপিক, সবগুলো টপিক আসলে আমাদের জানার জন্য জরুরি, কিন্তু বোর্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না। এখন আমরা তো বছরের শুরু থেকে সবগুলোই জানবো, ঠিক আছে? সবগুলো টপিক ভালোভাবে পড়বো আমাদের শেখার জন্য, বা এমন কিছু টপিক আছে যেটা বোঝার জন্য আরো আলাদা অনেক টপিক দরকার হয়, সে টপিকগুলো বইতে দেওয়া আছে। কিন্তু বোর্ড পরীক্ষায় শুধু যেটা গুরুত্বপূর্ণ, যেটা আসবে, সেটাই শুধু পড়তে হবে। আমরা সারা বছর সব পড়বো, সব জানবো, কিন্তু বোর্ড পরীক্ষার সময় ওই সব যদি রিভিশন দিতে যাই, আমাদের সময় নষ্ট হবে। তো সেক্ষেত্রে আমরা বোর্ড পরীক্ষার আগে শুধু কি করব, যেগুলো বোর্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং আমাদের পরীক্ষায় আসে এবং এগুলো লিখলে আমাদের ভালো নাম্বার আসবে, সেই পড়াগুলো আমরা পড়ে ফেলার চেষ্টা করব। সো আমরা একটা নতুন সিরিজ শুরু করতেছি, যে বায়োলজির জন্য, জীববিজ্ঞানের জন্য, এসএসসি জীববিজ্ঞানের জন্য আপনার প্রত্যেকটা অধ্যায় থেকে কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ। প্রথম কথা হলো কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, সেই টপিকগুলো থেকে প্রশ্নগুলো কিভাবে আসে, প্রশ্নগুলো কোন স্টাইলে আসে, কি জানতে চাওয়া হয় সেই টপিকগুলো থেকে, সেগুলো শিখবো। এবং সবশেষ আমরা এই সিরিজে কমপ্লিট করার চেষ্টা করব যে একদম একটা বোর্ড প্রশ্নের মধ্যে, যেমন আমি আপনাকে বললাম যে মাইটোকন্ড্রিয়ার গঠন ব্যাখ্যা করো, এই প্রশ্নটা আসতে পারে। হ্যাঁ, এখন বোর্ড প্রশ্নের মধ্যে আপনাকে সরাসরি এভাবে খাওয়া দিবে না যে মাইটোকন্ড্রিয়ার গঠন ব্যাখ্যা করো, না। উপরে হয়তো একটা মাইটোকন্ড্রিয়ার চিত্র দিবে, চিত্র দেওয়ার পরে আপনাকে গতে প্রশ্ন করা হবে যে চিত্র এ এর গঠন ব্যাখ্যা করো। এখন চিত্র এ যে মাইটোকন্ড্রিয়া, সেটা আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে, তারপরে মাইটোকন্ড্রিয়া গঠন ব্যাখ্যা করতে হবে। একটা কোষ দিয়ে দিবে, কোষের মধ্যে কোষের সব অঙ্গাণুর ছবি দিবে, তার মধ্যে নিউক্লিয়াসের ছবিও দিবে। আপনাকে বলবে নিউক্লিয়াস থেকে একটা দাগ টেনে ওখানে এই লিখে আপনাকে বলে দিবে যে উদ্দীপকের এর চিত্র বর্ণনা করো, এর গঠন বর্ণনা করো, এর কাজ বর্ণনা করো। এখন উদ্দীপকের এই যে আপনার নিউক্লিয়াস, সেটা তো আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তো সর্বপ্রথম আমরা কি করব, আমরা এখানে কোনো সমাধান দিব না কোনো প্রশ্নের, আমরা শুধু অ্যানালাইসিস করব। সিকিউ অ্যানালাইসিস, পুরো চ্যাপ্টারটা অ্যানালাইসিস, কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, সেই টপিক থেকে প্রশ্নগুলো কিভাবে আসে সেগুলো, এবং সেই প্রশ্নগুলো আপনার সৃজনশীল প্রশ্নের মধ্যে কোন আকারে কোন স্টাইলে দেওয়া থাকে সেগুলো দেখবো, এবং সৃজনশীল থেকে আমরা আইডেন্টিফাই করব, আচ্ছা এইভাবে দেওয়া থাকলে আমরা এইভাবে বুঝবো যে এটা এই টপিক থেকে জানা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আমরা সর্বপ্রথম কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ এবং সেই টপিক থেকে প্রশ্নগুলো কিভাবে আসে সেগুলো দেখার চেষ্টা করব। তো এই যে আমরা এখন একদম প্রথম অধ্যায় দিয়ে শুরু করব আপনাদের এসএসসি জীববিজ্ঞানের। প্রথম অধ্যায়টা হচ্ছে জীবকোষ ও টিস্যু। জীবকোষ ও টিস্যুর মধ্যে অনেকগুলো টপিক আছে, কিন্তু বোর্ড প্রশ্ন যদি অ্যানালাইসিস করেন আপনি, বোর্ড পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসে সেগুলো যদি আপনি দেখেন, দেখবেন যে এই টপিকগুলো থেকে এই স্টাইলে বারবার ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্নগুলো আসে। আপনি একজন পরীক্ষার্থী হিসেবে আপনার প্রথম কাজ হবে এই প্রশ্নগুলো তুলে ফেলা। আমরা এটা বলার পরেই কিন্তু আমরা একদম সৃজনশীলে যাবো, সৃজনশীল কিভাবে আসতেছে ওইটা আপনার তোলার দরকার নাই, আপনি চাইলে তুলতে পারেন, বাট এটা মাস্ট। আপনি যদি এই যে 10টা টপিক বললাম, এই 10টা টপিক তোলেন, পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে আপনার 90% সম্ভাবনা আছে যে এগুলো এখান থেকেই আসবে, এগুলোই আসবে। এখন এগুলো প্রশ্নের মধ্যে কি হিসেবে আসবে, কিভাবে আসবে, সেগুলো তো আমরা দেখবো, বাট এগুলোই জানতে চাওয়া হবে আপনার কাছে। ঠিক আছে, প্রথমে কি চাইছে দেখেন, চিত্রসহ নিউরনের গঠন। তাহলে আপনার প্রথম কাজ হবে এটা তুলে ফেলবেন। তুলে ফেলার পরে চিত্রসহ নিউরনের যে গঠনটা আছে সেই গঠনটা আপনি একদম খাতায়, আপনি প্রথমে একটা খাতা শুরুতে কোশ্চেনটা লিখবেন, চিত্রসহ নিউরনের গঠন, এবং সুন্দর করে শেষে উত্তর লিখে রাখবেন। এই চ্যাপ্টারের জন্য এই 10টা প্রশ্ন আপনি যদি 10টা পৃষ্ঠার মধ্যে লিখে রাখেন, বোর্ড পরীক্ষার আগে আপনি জাস্ট যদি এই 10টা পৃষ্ঠা দেখেন, আপনার এই চ্যাপ্টারের সৃজনশীলের জন্য প্রায় 80% প্রিপারেশন তো ডান। 90% প্রশ্ন আসবে এখান থেকে, বাট 80% প্রিপারেশন ডান কেন? কারণ আপনার এমসিকিউ দেখতে হবে, আপনাকে ক খ প্রশ্ন করতে হবে, তো 80 বা 70% ডান। ঠিক আছে, আর সৃজনশীল গ ঘ 90% এখানে এইসব প্রশ্নগুলো আসবে। আর ক খর জন্য আমরা আমাদের গ্রুপে একটা সাজেশন দিয়ে দিব, ক আর খ এর জন্য স্পেশালি উত্তর সহ। তো আমাদের এই ভিডিওর কমেন্টে, বা যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে ডিসক্রিপশনে আমরা আমাদের গ্রুপে লিংক দিয়ে দিব। ওই গ্রুপে আমরা এই ইমিডিয়েটলি কিছুদিন পরেই হচ্ছে
এই জীববিজ্ঞানের জন্য প্রত্যেকটা অধ্যায়ের ক এবং খ আমরা সাজেশন দিয়ে দিব, আর গ ঘ তো ভিডিওতে আমরা আলোচনা করবই। তাহলে প্রথমে কি আসতেছে, চিত্রসহ নিউরনের গঠন। দ্বিতীয়ত প্রশ্ন কি আসতেছে, যে মাইটোকন্ড্রিয়া কিভাবে শক্তি উৎপাদনে সাহায্য করে। আমরা জানি যে মাইটোকন্ড্রিয়া আমাদের কোষের পাওয়ার হাউস, আমাদের কোষকে শক্তি প্রদান করে, শক্তি উৎপন্ন করে। কিভাবে করে সে ব্যাখ্যাটা জানতে চাওয়া হয়েছে কেন। চিত্রসহ সরল টিস্যুর বৈশিষ্ট্য। আমরা জানি সরল টিস্যু 3 প্রকার, কি কি? প্রথম হচ্ছে প্যারেনকাইমা, দ্বিতীয় হচ্ছে কোলেনকাইমা, এন্ড থার্ড এবং লাস্ট হচ্ছে স্ক্লেরেনকাইমা। এই যে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা তিনটাই সরল টিস্যু। এখন এমন হইতে পারে আপনাকে শুধু প্যারেনকাইমা টিস্যুর চিত্র এবং বৈশিষ্ট্য আসতে পারে, বা কোলেনকাইমা টিস্যুর চিত্র অথবা বৈশিষ্ট্য আসতে পারে, স্ক্লেরেনকাইমা টিস্যুর চিত্র অথবা বৈশিষ্ট্য আসতে পারে, চিত্র সহ বৈশিষ্ট্য আসতে পারে, তিনটার যে কোনো একটা আসতে পারে, বা তিনটার চিত্র যে কোনো একটার বৈশিষ্ট্য আসতে পারে। আপনাকে তিনটাই জানতে হবে। হয়তো দেখা যায় বোর্ডে এটা আসতেছে, কিন্তু আপনাদের সময় এটা আসলো, এই জন্য আপনাকে আমি এই জন্য সরল টিস্যু উল্লেখ করছি, যেন স্পেসিফিক প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা বলিনি, চিত্র সহ সরল টিস্যু বৈশিষ্ট্য। মানে আপনি সরল টিস্যু যে 3টা প্রকার, ওই 3টা প্রকারের চিত্র এবং বৈশিষ্ট্যগুলো ভালোভাবে শিখে ফেলবেন। ফোর্থে কি আসতেছে, নিউক্লিয়াসের গঠন। এটা স্টার মার্ক, এটা আপনার সবার সবচেয়ে বেশি প্রায়োরিটি থাকবে। নিউক্লিয়াসের গঠনটা চিত্র সহ আপনাকে জানতে হবে। তারপরে সেন্ট্রোজোমের গঠন। এই সেন্ট্রোজোম টপিকটা আপনার বইয়ের একটা চিপায় আছে, মানে নিউক্লিয়াস শুরু হওয়ার আগে এবং আপনার জীবকোষটি শুরু হওয়ার পরে যখন চলতেছে, নিউক্লিয়াস টপিকটা ঠিক আগে একদম কোনায়, মনে হয় যে গুরুত্বপূর্ণ না, বাট এই প্রশ্নটা অনেকবার আসছে, মানে বইয়ের চিপায় তো ওই জন্য এটা বেশি আসে। তো এটা আপনার 100% জানতে হবে। এটা ধরেন এই চ্যাপ্টার থেকে যদি 2টা প্রশ্ন করে এইটা আসবে, এরকম একটা টপিক। তো এই যে সেন্ট্রোজোমের গঠন ও বৈশিষ্ট্য মাস্ট আপনাকে পড়তেই হবে। কোষ প্রাচীরের গঠন চিত্র সহ। কোষ প্রাচীরের গঠনটা আসলে চিত্র সহই আসবে। কোষ প্রাচীরের চিত্রটা আপনাকে জানতেই হবে, কোষ ঝিল্লি না, কোষ প্রাচীরের চিত্র আপনাদের বই শুরুতেই দেওয়া আছে। তারপরে ক্রোমোজোমের গঠন ব্যাখ্যা করো, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ক্রোমোজোমের গঠন ব্যাখ্যা করতে হবে চিত্র সহ। ঐচ্ছিক পেশির গঠন আপনার বইয়ের টিস্যু পার্টটা থেকে, টিস্যু পার্টটা থেকে যেমন প্রাণী টিস্যুর পার্টটা থেকে ঐচ্ছিক পেশিটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ওখানে 3 ধরনের পেশি আছে না, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি। এগুলোর বৈশিষ্ট্যগুলো মাস্ট আপনাকে জানতেই হবে। শুরুর দিকে যে মানে প্রাণী টিস্যু শুরুর দিকে যেমন স্ট্র্যাটিফাইড, সিউডো স্ট্র্যাটিফাইড আবরণী টিস্যু, এগুলো একটু কম গুরুত্বপূর্ণ, বাট পেশির দিকে গিয়ে এই পেশিগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃৎপেশির গঠন চিত্র সহ পার্থক্য 100% আসবে। তারপরে ক্লোরোপ্লাস্টের সচিত্র। ক্লোরোপ্লাস্টের চিত্র সহ গঠনটা খুব বেশি আসে, কারণ ক্লোরোপ্লাস্ট উদ্ভিদের খাদ্য উৎপাদনে সহায়তা করে, সো ক্লোরোপ্লাস্টের চিত্র সহ ব্যাখ্যাটা খুব বেশি আসে। তারপরে আমার এখানে 10টা টপিকের সবচেয়ে সবার নিচে যেটা আছে গুরুত্বপূর্ণ অবশ্যই, জাইলেম এবং ফ্লোয়েম। আমরা জানি এটা 2টা পরিবহন টিস্যু। এই পরিবহন টিস্যু জাইলেমের 4টা কোষ আছে, ফ্লোয়েমের 4টা কোষ আছে। এই 4টা কোষের প্রত্যেকটা কোষের বৈশিষ্ট্য লাগবে আপনার। এই জাইলেমের 4টা কোষ, ফ্লোয়েমের 4টা কোষের বৈশিষ্ট্য চিত্র সহ আসতে পারে, বাট চিত্র না জানলেও আপনার বৈশিষ্ট্যগুলো খুব ভালোভাবে জানতে হবে। এবং জাইলেম আর ফ্লোয়েমকে যে পরিবহন টিস্যু বলে, এটা আপনাকে জানতে হবে। জাইলেম জল পরিবহন করে, আর ফ্লোয়েম খাদ্য পরিবহন করে উদ্ভিদের, প্রাণীর না। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের গুরুত্বপূর্ণ টপিকগুলো। এখন আমরা আস্তে আস্তে একটা একটা করে 10টা বা 5টা 7টা সৃজনশীল দেখলে বুঝতে পারবো কোন স্টাইলে আসতেছে। আমরা 5টা 7টা সৃজনশীল দেখবো এখন, দেখে আমাদের চ্যাপ্টারটা শেষ। পরীক্ষার আগ মুহূর্তে আপনার 1 মাস আছে বা 15 দিন আছে, আপনি এই ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা দেখবেন কি কি গুরুত্বপূর্ণ, শুধু অতটুকু আমি পড়াচ্ছি, অতটুকু দেখিয়ে দিচ্ছি, আপনি শুধু নোট করে অতটুকু পড়েন, আপনার প্রিপারেশন আলহামদুলিল্লাহ অনেক গুণ আগে যাবে। তাহলে আমরা আমাদের প্রথম সৃজনশীলটা দেখি। প্রথম সৃজনশীলটা হচ্ছে ঢাকা বোর্ড 2023। প্রশ্ন করা হয়েছে যে উদ্দীপকটা দেওয়া আছে যে প্রাণী দেহের বিশেষ এক ধরনের টিস্যু আছে, টিস্যু রয়েছে,
যা পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে। তাহলে এই টিস্যুটা কি টিস্যু এটা বোঝানোর জন্য এই যে এতটুকু বলছে যে যা পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে এবং পেশিগুলোকে কাজের নির্দেশ দেয়, স্মৃতি সংরক্ষণ করে। কোন টিস্যু যেটা পরিবেশ থেকে উদ্দীপনা বা সেন্সেশন ক্যারি করে এবং পেশিগুলোকে সেই উদ্দীপনা অনুযায়ী কাজের নির্দেশ দেয়? ধরেন আপনাকে একটা মশা বসলো, পরিবেশ থেকে এসে আপনাকে একটা মশা বসলো, কোন টিস্যু যেটা এই মশাটা যে বসলো সেটা বুঝতে সাহায্য করবে, আপনাকে ব্রেইনকে সিগন্যাল দিবে এবং আপনার যে পেশি আছে হাত পায়ের ওগুলোকে নির্দেশ দিবে যে মশা বসছে, মশাকে মারো। টিস্যুর নাম কি? টিস্যুর নাম হচ্ছে নিউরন। এই নিউরন আমাদের স্নায়ু টিস্যু গঠন করে। এই মূলত এখানে টিস্যুটা হচ্ছে স্নায়ু টিস্যু। টিস্যুটা হচ্ছে কি? স্নায়ু টিস্যু। তো স্নায়ু টিস্যুর গঠন বা গাঠনিক একক হচ্ছে নিউরন। তাহলে এই স্নায়ু টিস্যু পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে এবং পেশিগুলোকে কাজে নির্দেশ দেয়, স্মৃতি সংরক্ষণ করে। গতে প্রশ্ন করা হয়েছে উদ্দীপকে উল্লেখিত টিস্যুর গঠন চিত্র সহ ব্যাখ্যা করো। এখন স্নায়ু টিস্যুর গাঠনিক একক কিন্তু নিউরন, তাহলে এখানে আপনাকে নিউরনের গঠনটা দিতে হবে। এক। দ্বিতীয়ত হচ্ছে গতে প্রশ্ন করা হয়েছে প্রাণীদেহ সচল ও কর্মক্ষম রাখতে উদ্দীপকের টিস্যুর ভূমিকা। তার মানে প্রাণীদেহ সচল ও কর্মক্ষম রাখতে উদ্দীপকের টিস্যু বলতে স্নায়ু টিস্যুর ভূমিকা। এই যে উদ্দীপকে এইভাবে দেওয়া আছে আপনাকে বুঝতে হবে, তারপরে আপনাকে অ্যাকশন নিতে হবে। আমি কিন্তু শুরুতে আলোচনা করছি যে আপনাকে আসতে পারে নিউরনের গঠন, স্নায়ু টিস্যুর ভূমিকা আসতে পারে, বাট প্রশ্নে কেমন থাকবে? প্রশ্নে এমন থাকবে, আপনাকে সরাসরি এইভাবেই খাওয়াই দেবে না। আপনাকে এখান থেকে উদ্দীপক বুঝে প্রশ্নের সাথে মিল করে কি চাওয়া হয়েছে সেটা বুঝতে হবে, তারপরে আপনাকে অ্যান্সার করতে হবে। তাহলে আমরা আমাদের সেকেন্ড যেই উদ্দীপকটা বোর্ড প্রশ্নটা আছে সেটার দিকে চলে যাই। প্রশ্ন যেটা হচ্ছে আমরা অ্যানালাইসিস করব, ময়মনসিংহ বোর্ড 2023 সালে আসছে এই প্রশ্নটা। প্রশ্নে উদ্দীপকে এই তিনটা চিত্র দেওয়া ছিল, চিত্র কোনটার নাম কি সেটা বলা ছিল না, তো শুধু সিম্বল দেওয়া আছে, একটা চিত্র বি, একটা এক্স, একটা ওয়াই। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে যে চিত্র বি কিভাবে শক্তি উৎপাদনে সাহায্য করে। আপনি এই প্রশ্নটা দুই ভাবে বুঝতে পারেন যে চিত্র বি আসলে কি। প্রথমত কথা হইলে আপনি দেখলেন, চিনলেন, আপনি পড়ছেন, আপনি জানেন যে চিত্র বি কি, আপনি অ্যান্সার করলেন কিভাবে সে শক্তি উৎপাদনে সাহায্য করে। বা আপনি প্রশ্ন দেখেও বুঝতে পারেন যে শক্তি উৎপাদনে সাহায্য করে। আপনার বইয়ের যে জীবকোষ ও টিস্যুর এই অধ্যায়ের মধ্যে কোন অঙ্গাণুটা, কোন কোষীয় অঙ্গাণুটা শক্তি উৎপাদনে সাহায্য করে আপনি জানেন, সেটাকে মাইটোকন্ড্রিয়া। সেই হিসাবে আপনি বুঝতে পারেন চিত্র বি হচ্ছে মাইটোকন্ড্রিয়া। আপনি বুঝলেন মাইটোকন্ড্রিয়া কি। এবার আপনার কাছে প্রশ্ন আর এমন নাই যে চিত্র বি কিভাবে শক্তি উৎপাদন করে, এখন আপনার কাছে প্রশ্ন চলে আসছে মাইটোকন্ড্রিয়া কিভাবে শক্তি উৎপাদন করে। তাহলে আশা করি আমি অন্তত বুঝাইতে পারলাম যে উদ্দীপকে আমি আপনাকে শুরুতেই যখন 10টা টপিক বলছি আমি আপনাকে বলছি মাইটোকন্ড্রিয়া কিভাবে শক্তি উৎপাদনে সাহায্য করে, কিন্তু পরীক্ষায় আপনাকে এইভাবে দেয় নাই। পরীক্ষায় কিভাবে দিছে এই জন্য শেষে আপনাদেরকে প্রশ্ন সহ এনে অ্যানালাইসিস করাচ্ছে। তা না হলে শুরুতেই জাস্ট ওই টপিকগুলো অ্যানালাইসিস করে দিলেই কিন্তু শেষ। কিন্তু পরীক্ষায় কিভাবে আসবে সেটাও আপনাকে জানতে হবে। আপনাদের কাছে যাদের কাছে বোর্ড প্রশ্ন আছে, টেস্ট পেপার আছে, আপনারা আমার যে শুরুতে 10টা টপিক এই টপিকগুলো পড়ে এবং ওগুলো অ্যানালাইসিস করবেন, বোর্ড প্রশ্নগুলো দেখবেন যে আসলে এই টপিকগুলোই তো প্রশ্ন কেমন করে আসতেছে, ঠিক আছে? আর ওই টপিকগুলো পড়লেই মোটামুটি এনাফ। ঘ নাম্বার প্রশ্ন আসছে পাতায় তৈরি খাদ্য পরিবহনে। আমরা জানি উদ্ভিদের পাতায় খাদ্য তৈরি হয়, এই উদ্ভিদের পাতায় কি তৈরি হয়? খাদ্য তৈরি হয়। এই খাদ্য নিচে উদ্ভিদের এই নিচেও তো খাদ্য দরকার আছে না, এদিকেও খাদ্য দরকার আছে নিচের দিকে। তাহলে এই পাতায় তৈরি খাদ্য উদ্ভিদ নিচের দিকে পরিবহন করে। এই চিত্র এক্স এবং ওয়াই এর মধ্যে কোনটির ভূমিকা পালন করে এই খাদ্যটা পরিবহন করতে? আমরা জানি, আমরা একটু আগেও আলোচনা করেছি যে কাকে, কোন টিস্যুকে পরিবহন টিস্যু বলা হয়? জাইলেম
এবং ফ্লোয়েম। জাইলেম এবং ফ্লোয়েম কি করে? পরিবহন করে। এখন উদ্দীপকে আপনার জাইলেম এবং ফ্লোয়েমের কথাই কি দেওয়া আছে। এই যে উদ্দীপকের এক্স যেই টিস্যুর কোষটা দেওয়া আছে, সেই টিস্যুটা হচ্ছে জাইলেমের ভেসেল। জাইলেমের কি? ভেসেল। আমরা জানি জাইলেমের 4টা কোষ, ট্রাকিড, ভেসেল, জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। এই জাইলেমের 4টা কোষের মধ্যে একটা কোষ কি? ভেসেলটা দেওয়া আছে। আর এখানে পুরো ফ্লোয়েমটা দেওয়া আছে, পুরো ফ্লোয়েম টিস্যুটা দেওয়া আছে। ফ্লোয়েমে 4টা কোষ, সিপ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। এখন প্রশ্ন হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েম দুইটাই পরিবহন টিস্যু, দুইটাই পরিবহন করে। কোনটা? দেখেন স্পেসিফিক করে বলে দিছে খাদ্য পরিবহন করে। আমরা জানি খাদ্য পরিবহন করে ফ্লোয়েম। তার মানে এক্স এবং ওয়াই এর মধ্যে পাতায় তৈরি খাদ্য পরিবহনে সহযোগিতা করে ফ্লোয়েম। তার মানে এক্স ওয়াই এর মধ্যে ওয়াই করে। তাহলে আপনাকে সুন্দর করে বলতে হবে জাইলেম জল পরিবহন করে, ফ্লোয়েম খাদ্য পরিবহন করে। উদ্দীপকের এক্স জাইলেমের ভেসেল, যেটা পানি পরিবহনে সাহায্য করে। আর উদ্দীপকের ওয়াই হচ্ছে ফ্লোয়েম, যেটা পুরোটাই খাদ্য পরিবহনে সাহায্য করে। এবার ফ্লোয়েমের 4টা কোষ আছে, কিভাবে খাদ্য পরিবহন করে, ঠিক আছে? তো এই সব ব্যাখ্যাগুলো দিবেন, দিলে আপনার ঘ প্রশ্ন হয়ে যাবে। তাহলে আমরা আইডেন্টিফাই করতে পারলাম যে এক্স এবং ওয়াই এর মধ্যে ওয়াই বা ফ্লোয়েম টিস্যু খাদ্য পরিবহনে সহযোগিতা করে। আমরা চলে যাচ্ছি আমাদের তৃতীয় বোর্ড প্রশ্ন। আমাদের তৃতীয় বোর্ড প্রশ্ন যেটা আমরা অ্যানালাইসিস করব, সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2023 সালে আসছে। উদ্দীপকটা জাস্ট এতটুকু দেওয়া। কি বলা হয়েছে? আকার, আকৃতি ও গঠনের দিক থেকে অভিন্ন উদ্ভিদ টিস্যু, আকার, আকৃতি ও গঠনের দিক থেকে অভিন্ন উদ্ভিদ টিস্যু। আমরা জানি উদ্ভিদ টিস্যু মূলত এখানে সরল টিস্যু এবং জটিল টিস্যু নিয়ে আলোচনা করা হয়েছে আমাদের বইয়ের উদ্ভিদ টিস্যুগুলোতে। এখন এই সরল টিস্যু এবং জটিল টিস্যুর মধ্যে কোনটা আকার, আকৃতি ও গঠনের দিক থেকে অভিন্ন? দেখেন আমরা একটু যদি দেখি, সেটা হচ্ছে যে সরল, জটিল। এই সরলের মধ্যে কি আছে? প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা, এই 3টা কোষ সরল টিস্যু। জটিল টিস্যু কি কি আছে? জটিল টিস্যু জাইলেম এবং ফ্লোয়েম। আমরা যদি জাইলেম এবং ফ্লোয়েমের এই কিন্তু শেষ, মানে আমাদের বইয়ে যে উদ্ভিদ টিস্যু নিয়ে আলোচনা করা হয়েছে সরল টিস্যু আর জটিল টিস্যু, ঠিক আছে? তো সরল টিস্যু 3টা আর জটিল টিস্যু 2টা। জাইলেম আর ফ্লোয়েম যদি আমরা একটু খেয়াল করি, জাইলেম এবং ফ্লোয়েমের প্রত্যেকটা কোষ কিন্তু আকার, আকৃতি ও গঠনের দিক থেকে অভিন্ন না। সরল টিস্যুর যে কোষগুলো আছে সেগুলো কিন্তু আকার, আকৃতি এবং গঠনের দিক থেকে অভিন্ন, মানে ভিন্ন না, তারা একই রকম। যেমন প্যারেনকাইমার সবগুলো কোষ একরকম, কোলেনকাইমার সবগুলো কোষ একরকম, স্ক্লেরেনকাইমার সবগুলো কোষ একরকম। এবং দেখেন এখানে টেনে বলছে ওই টিস্যুগুলা 3 প্রকার হবে। দেখেন 3টা দিছে, জটিল টিস্যু কিন্তু 2 প্রকার। সো আপনি এইভাবে বের করতে পারেন যে 3টা যেহেতু দিচ্ছে, প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। তাহলে আমরা বুঝতে পারলাম যে আকার, আকৃতি ও গঠনের দিক থেকে অভিন্ন, এটা সরল টিস্যু। আর জটিল মানে কি? তারা আকারে একরকম হবে না। তো তাহলে সরল টিস্যু, এই উদ্ভিদ টিস্যুটার নাম কি? সরল টিস্যু। প্যারেনকাইমা, কোলনকাইমা, স্ক্লেরেনকাইমা, 3টে দেওয়া আছে এখানে, এই যে এ, বি আর এই যে সি। এখন গ নম্বর প্রশ্ন বলা হয়েছে বি টিস্যুর গঠনগত বৈশিষ্ট্য। আমি আপনাকে বলছিলাম সরল টিস্যুর, 3টা টিস্যুর গঠন মানে চিত্র এবং বৈশিষ্ট্য লাগবেই, চলে আসছে। বি টিস্যু কোনটা? এই যে বি, যেটার নাম কি? কোলেনকাইমা। কোলেনকাইমা টিস্যুর চিত্র সহ এখন এখানে বি আসছে। আপনাকে এবার বোর্ডে তো আপনাকে এখানে সিও দিতে পারে, তখন আপনাকে স্ক্লেরেনকাইমার গঠনগত বৈশিষ্ট্য দিতে হবে। তাহলে 3টা টিস্যু গঠনগত বৈশিষ্ট্য আমরা ভালোভাবে শিখব। ঘতে বলা হয়েছে উদ্ভিদ জীবনে এ বি সি এর গুরুত্ব বর্ণনা করো।
উদ্ভিদ জীবনে এ বি সি মানে হচ্ছে সরল টিস্যুর গুরুত্ব। তাহলে উদ্ভিদ জীবনে সরল টিস্যুর গুরুত্বটা আপনাকে আলোচনা করতে হবে, খুব ভালোভাবে এগুলো পড়ে যেতে হবে, এগুলোই আসবে। তাহলে আমরা আমাদের 4 নাম্বার সৃজনশীলের দিকে চলে যাই। আমাদের 4 নাম্বার বোর্ড প্রশ্ন যেটা আমরা এখন দেখব সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড 2023 সালে আসছে। তো বোর্ড প্রশ্নের মধ্যে এরকম দুইটা পিকচার দেওয়া ছিল এবং নিচে দুটো প্রশ্ন গ আর ঘ। তো প্রথম যে চিত্রটা সেটা একটা টিস্যুর চিত্র, আর এখানে একটা যে চিত্র সেটা একটা টিস্যুর চিত্র, দুইটা টিস্যুর চিত্র। এখন স্বাভাবিকভাবেই আপনার প্রশ্নে কি আসার কথা, দুটি টিস্যুর বৈশিষ্ট্য, যে এখানে যে কোনো একটা টিস্যুর বৈশিষ্ট্য বা যে কোনো একটা কিছু আসার কথা। আপনার এই বইয়ের মধ্যে দুইটা পার্ট, একটা হচ্ছে জীবকোষ মানে কোষ, আর একটা টিস্যু, আলাদা আলাদা পার্ট, একই অধ্যায়। টিস্যু থেকে প্রশ্ন আসতে টিস্যুই আসবে, কোষ থেকে প্রশ্ন আসলে কোষে আসবে, কোষের মধ্যে নিউক্লিয়াস সহ যা আছে সব আসবে। এখানে দেখেন চিত্র এ, যেটা একটা টিস্যু, এর সি চিহ্নিত অংশটি, এ এর সি চিহ্নিত অংশটি মানে এই যে একটা টিস্যু, টিস্যুর মধ্যে যে একটা নিউক্লিয়াস আছে, সিটা দ্বারা ওই নিউক্লিয়াসটাকেই বুঝাচ্ছে। তো এ এর সি চিহ্নিত অংশটির গঠন চিত্র সহ ব্যাখ্যা করো। এখন একটা টিস্যু থেকে আপনার হঠাৎ করে নিউক্লিয়াসের গঠন আসবে, এটা কি আসলে আশা করা যায়? স্বাভাবিকভাবে আশা করা যায় না, বাট আসছে। তাহলে সি চিহ্নিত অংশটি কি? এই সি, সিটা হচ্ছে নিউক্লিয়াস। এখন এই টিস্যুর নিউক্লিয়াস কি অন্য রকমের হবে, তার গঠন কিভাবে, মানে আমরা ঘাবড়াই কোন জায়গায়, যে টিস্যুর মধ্যে একটা নিউক্লিয়াস আছে, এটার গঠন ব্যাখ্যা করতে বলছে, এটা কেমন হবে, এটা কি টিস্যুর ভিতরে নিউক্লিয়াস কি অন্যরকম থাকে নাকি? না, কোষের মধ্যে যে নিউক্লিয়াসটা আপনাকে ওই টাকায় দিলেই হবে। তাহলে দেখেন চিত্র এর সি চিহ্নিত অংশটির চিত্র সহ মানে নিউক্লিয়াসের চিত্র সহ গঠন ব্যাখ্যা করো। তাহলে কতটা ট্রিকি প্রশ্ন আসতে পারে, আপনাকে ধরতে হবে, বুঝতে হবে। তারপরে আপনি ওই যে আমার শুরুতে দেওয়া 10টা টপিকের সাথে মিলাবেন, দেখবেন যে ওখান থেকেই আসছে, এবং আপনি যা পড়ে গেছেন সেটা লিখে দিলেই হবে। ঘ নাম্বারে প্রশ্ন করছে যে এ বি এর কাজ একই হলেও গঠন ভিন্ন। দেখেন আমরা আগে জানতে হবে যে এ আর বি দুটো টিস্যু কি কি। এ টিস্যুটা দেখেন, আপনি যদি আপনার বই খেয়াল করেন, এই টিস্যুটার নাম হচ্ছে প্যারেনকাইমা, আর এটা হচ্ছে কোলেনকাইমা। দুইটাই তো সরল টিস্যুর অংশ। বলছে এ বি এর কাজ এক। সরল টিস্যুর এই দুইটা বা সবগুলোই মোটামুটি কাজ এক, যেমন ওরা খাদ্য সঞ্চয় করে সহ বিভিন্ন ধরনের কাজ করে, তাদের কাজ মোটামুটি একই ধরনের থাকে, ঠিক আছে। কিন্তু গঠন ভিন্ন, একটু গঠন ভিন্ন, কারণ এটা দেখতে গোলাকার, এটা দেখতে আহ গোলাকার না, অন্য চৌকোনাকার, অন্যরকম স্টাইল। তারপর হচ্ছে আপনার এটার কোষ প্রাচীরটা একটু পাতলা থাকে, এটার কোষ প্রাচীরটা এটার তুলনায় একটু পুরু থাকে, ঠিক আছে। এটাতে শুধু লিগনিন থাকে, এটা শুধু লিগনিনের সাথে পেকটিনও যুক্ত হয়, ঠিক আছে। এমন করে গঠনটা এটার এই দুইটার মধ্যে কিছুটা আলাদা আছে। আপনি যদি, আমরা আগে যেটা বললাম সরল টিস্যুর যে চারটা আছে, তিনটা আছে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, এই তিনটা যদি আপনি বৈশিষ্ট্য সহ ভালোভাবে শিখেন তাহলে এইসব প্রশ্নের অ্যান্সার করা আপনার কাছে কোনো বিগ ডিল না। তাহলে আমরা আমাদের 4 নাম্বার সৃজনশীল শেষ করলাম। এবার আমরা আমাদের 5 নাম্বার সৃজনশীল চলে যাবো। এখন দেখেন আমরা আরেকটা বোর্ড প্রশ্ন দেখবো, সেটা হচ্ছে যশোর বোর্ড 2023 আসছে। তিনটা পিকচার দেওয়া ছিল, তিনটা পিকচার, এটা বি, এটা সি, ঠিক আছে। তিনটা পিকচার দেওয়া ছিল, নাম বলা ছিল না। আপনাকে গ নাম্বার প্রশ্ন করছি, সি এর গঠন ব্যাখ্যা করো। সি কি জিনিস? সি কি জিনিস সেটা হলো সবার আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে, তারপরে হচ্ছে অ্যান্সার করতে হবে। সি কি? সি হচ্ছে আমরা জানি আমাদের কোষীয় একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্গাণু, সেন্ট্রোজোম। কিন্তু আমি আপনাকে শুরুতেই বলছি সেন্ট্রোজোম যেমনটা চিপায় আছে, বা টপিকটা একটা ধারাবাহিকভাবে শুরু হওয়ার পরে শেষের দিকে আছে, মানে কোষ টপিকটা শুরু হওয়ার পরে শেষের দিকে। আমরা সাধারণত এটাকে একটু কম গুরুত্বপূর্ণ দিই, বাট গুরুত্ব দিই, কিন্তু এটা কয়েকবার আসছে। এটা খুবই ভালো একটা প্রশ্ন আসতে পারে, যে সেন্ট্রোজোমের গঠন। আমি কিন্তু শুরুতেই 10টা টপিকের মধ্যে বলছি সেন্ট্রোজোমের গঠন ব্যাখ্যা করো। শিখে রাখবেন, বোর্ড প্রশ্নের চিত্রটা দেখে রাখবেন, চিত্র আসবে আপনাকে অ্যান্সার করতে হবে।
আরেকটা ভাবে প্রশ্ন আসতে পারে যে এমন একটি অঙ্গাণু যেটি কোষ বিভাজনে সাহায্য করে, এটা কিন্তু কোষ বিভাজনে সাহায্য করে, তার গঠন আসতে পারে সেন্ট্রোজোম। ঘ নাম্বারে এ ও বি এর মধ্যে খাদ্য তৈরিতে কে সাহায্য করে, ব্যাখ্যা করো। এ কি আর বি কি? এ হচ্ছে মাইটোকন্ড্রিয়া, বি কি প্লাস্টিড। কে খাদ্য তৈরিতে সাহায্য করে? আমরা জানি মাইটোকন্ড্রিয়া কি করে, এটাকে আমরা পাওয়ার হাউস বলি, এটাকে আমরা পাওয়ার হাউস বলি। এটা এটিপি তৈরি করে, এটিপি মানে শক্তি। তার মানে মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপাদনে সাহায্য করে, তাইলে প্লাস্টিড আমাদের খাদ্য তৈরিতে সাহায্য করে। সূর্যের আলোকে ব্যবহার করে প্লাস্টিড উদ্ভিদের পাতায় খাদ্য তৈরি করে। তাহলে এ ও বি এর মধ্যে খাদ্য তৈরিতে কে ভূমিকা রাখে? বি, যেটা প্লাস্টিড। ব্যাখ্যা দিব, আসছে বোর্ড প্রশ্ন এভাবে। আপনার সময় আসতে পারে এ ও বি এর মধ্যে কে শক্তি তৈরিতে সাহায্য করে, ব্যাখ্যা করো। এ মাইটোকন্ড্রিয়া। তাহলে এখানে খাদ্যের জায়গায় শক্তি আসতেই পারে, আপনাকে দুইটাই জানতে হবে। তাহলে একটা বোর্ড প্রশ্ন দেখলে, যেমন এখানে এর কোনো কাজ নাই, বাট আপনি যখন বোর্ড প্রশ্ন দেখবেন তখন এটাও জেনে নেবেন, কারণ আপনার সময় তো এটা আসবে, অন্যজনের সময় এটা আসছে, আপনার সময় এটা আসবে। এমন করে আমরা আরো যে কথাগুলো আলোচনা করছি, নিউরন, তারপর হচ্ছে প্লাস্টিক, এগুলো সব তো দেখলাম। আমরা আরো যে কয়টা টপিক আমরা কোষ প্রাচীর সহ, নিউক্লিয়াস সহ, কোষের বিভিন্ন অঙ্গাণু সহ যে টপিকগুলো প্রথমে দিলাম, সেই টপিকগুলো খুব ভালোভাবে পড়বেন এবং উদ্দীপকে কিভাবে আসবে সেটাও দেখাই দিলাম। সেগুলো আপনারা খুব ভালোভাবে পড়বেন, শিখবেন, খাতায় নোট করে রাখবেন। শুরুতে আমি যে 10টা টপিক দিছি, 10টা প্রশ্ন দিছি আপনাদেরকে, 10টা প্রশ্ন এবং 10টা প্রশ্নের উত্তর আপনি ভালোভাবে শিখে রাখবেন। এই অধ্যায় থেকে আশা করা যায় এর মধ্যেই আসবে। ক আর খ এর জন্য আমরা একটা সাজেশন দিব, সেটা আমাদের গ্রুপে সাজেশনটা দিব। আপনি যদি ফেসবুক থেকে দেখেন কমেন্টে, এবং যদি ইউটিউব থেকে দেখেন ডেসক্রিপশন বা কমেন্টে আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। আমাদের গ্রুপে গেলে পরীক্ষার ঠিক আগ মুহূর্তে, পরীক্ষার 10-15 দিন আগে আমরা আরো আগে চেষ্টা করব যে ক খ সাজেশনটা দেওয়ার জন্য, তাহলে আমাদের পুরো সৃজনশীল ক খ গ ঘটা কভার হয়ে যাবে। পরবর্তী ভিডিওতে দেখা হবে পরবর্তী কোনো অধ্যায় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।